সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রেড অ্যালার্টে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি। ভবন নির্মাণ বন্ধ রেখে অতিরিক্ত বিল তুলে লাপাত্তা ঠিকাদার। ময়মনসিংহে মোড়লপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম। এবং বড় ক্ষেতে পোকার হানা, জামালপুরে কীটনাশক প্রয়োগেও মিলছে না সুফল। লোকসানের শঙ্কায় চাষি, প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দাবি কৃষি বিভাগের। আমন্ত্রণ, সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে অংশে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে বিজিবি। দিনেও রাতে সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রয়েছে কড়া নজরদারি। গত কয়েকদিনে সিলেট অঞ্চলের মৌলভীবাজার অংশে বিএসএফ সদস্যরা অর্ধশতাধিক মানুষকে বাংলাদেশে পুশিন করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়। টহলের পাশাপাশি কাজ করছে বিজিবির অত্যাধুনিক যান্ত্রিক টহল অপারেটর এটিপি। প্রতাপপুর সহ সিলেটের সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা কয়েক ধাপ বাড়ানো হয়েছে, জানিয়েছেন 48 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। এই মুহূর্তে সিলেটের প্রতাপপুর সীমান্ত এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন ধরেই আসলে সিলেট সীমান্তের বেশ কয়েকটি এলাকা জুড়েই কিন্তু আমরা দেখেছি যে বিজিবির যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে আমরা রয়েছি প্রতাপপুর সীমান্তে, যেখানে আসলে 2001 সালেও বড় ধরনের বিজিবি বিএসএফ উত্তেজনা ছিল। আজকে কিন্তু এই সীমান্তে আমরা ঘুরে দেখেছি সারাদিন, এখানে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। একটি কথা উল্লেখ করতে চাই, ভারতের অংশে কিন্তু এখনো কারফিউ জারি রয়েছে, যেটি আসলে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে কারফিউ জারি থাকার কারণে কিন্তু এই এলাকাতে বিশেষ সতর্ক অবস্থান রেখেছে বিজিবির যে টহল দল, যেটি আসলে নিয়মিত অভিযান, তাদের যে পেট্রোল সেটি তারা পরিচালনা করছে। পাশাপাশি কিন্তু অতিরিক্ত টহল কিন্তু তারা জোরদার করেছে। পাশাপাশি তাদের যে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় কোনো দিকে যেন কোনোভাবেই কোনো ধরনের অপরাধ সংঘটিত না হতে পারে সেদিক দিয়ে আসলে তারা নজর রেখেছেন। পাশাপাশি ভারত থেকে যেন অবৈধ কোনো অনুপ্রবেশ না ঘটে সেই দিকে তারা নজর রেখেছেন। একটি কথা উল্লেখ করতে চাই, ভারতের এই সীমান্ত এলাকাগুলো দিয়ে কিন্তু চোরাচালান প্রবণ সীমান্ত হওয়ায় রাতের বেলা অতিরিক্ত নজরদারির পাশাপাশি কিন্তু তাদের যে এটিভি রয়েছে সেটি কিন্তু নজরদারি রেখেছে। আপনারা জানেন যে অত্যাধুনিক যান্ত্রিক সক্ষমতা রয়েছে বিজিবির, সেটি আসলে তারা জোরদার করেছেন। এখন পর্যন্ত আসলে সিলেটের শুধুমাত্র এই প্রতাপপুর সীমান্ত নয়, জাফলং থেকে শুরু করে এই বিজিবি 48-এর যে এরিয়াটি রয়েছে সেখানে বিশেষভাবে নজরদারি অব্যাহত রেখেছেন বিজিবির সদস্যরা। বিজিবির যে 48-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, তিনি কিন্তু জানিয়েছেন যে কোনোভাবেই তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, যেটি আসলে যে পরিস্থিতির সামনে আসবে তারা শক্ত হাতে সেটি মোকাবেলা করতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে সিলেটের যে সীমান্তগুলো রয়েছে শুধুমাত্র সিলেট অঞ্চলের, বিশেষ করে আপনারা জানেন যে মৌলভীবাজার অংশ দিয়ে পুশিনের ঘটনা হয়েছে, সেই পুশিন হওয়ার ঘটনার পরপরই কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তো এই ছিল আসলে আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি প্রতাপপুর সীমান্ত থেকে। সরাসরি ছিলাম সিলেটের প্রতাপপুর সীমান্ত এলাকায়। বজ্রপাতে মৃত্যুহার বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে বজ্রপাতে গড়ে 300 মানুষ মারা যান। জলবায়ু পরিবর্তনের বজ্রপাত বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই দুর্যোগ থেকে কৃষকদের রক্ষায় আশ্রয়কেন্দ্র স্থাপন সহ সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগিন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরী। আষাঢ় শ্রাবণী, আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় নিয়োজিত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কুল কিনারা খুঁজে পাওয়ার আগেই বজ্রপাতে কেড়ে নেয় প্রাণ। দিন দিন এই আতঙ্ক বাড়ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে আয়োনাইজড পার্টিকেলের পরিমাণ এইটা বর্তমানে এরিয়াগুলোতে দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে বজ্রপাত হওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে দিন দিন।
কৃষি বিভাগ বলছে কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানানো হয়। ধান কাটার শ্রমিকদের জন্য হাওরে আশ্রয় কেন্দ্র স্থাপন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবহাওয়া প্রকল্পের একটা গ্রুপ তৈরি করেছে কৃষকের, ওই কৃষকের গ্রুপে মেসেজ চলে যায় আর বাবিস পোর্টাল আছে, একটা পোর্টালে নিয়মিত বুলেটিন দেওয়া হয়। এপ্রিল আর মে মাসে কালবৈশাখী মেঘটা বেশি আসে, ওই সময় তারা ধান কাটতে মাঠে থাকে, তাহলে তাকে ওই সময়ে অস্থায়ী একটা ছাউনি হলেও গড়ে তুলতে হবে। এই অবস্থায় কখন বজ্রপাত হবে কিংবা কখন ঝড় বৃষ্টি আসবে তা তারা জানে না। এতে করে ঘটে যায় অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা। মানুষ তারা বলে মারা যায়, এইগুলা যে একটা খবর আছে না, এই খবর আমরা এই তাহির প্রধানের ভিতরে আমরা পাই না। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যান। চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৬৭ জন বজ্রপাতে মারা গেছেন। এমন কোনো পাথ যদি তাকে দিয়ে দেয়া যায় যেই দিকে সে আকৃষ্ট হবে, তাহলে হিউম্যান বিইং বা অন্যান্য স্থাপনা সেগুলা প্রোটেক্টেড হবে। জলাভূমির হাওর অঞ্চল খ্যাত সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। এছাড়া বিস্তারিত আলোচনার জন্য সিলেট আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমাদ্রির কাছে। সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার হাওরের যে অবস্থানটা, এই দেখার হাওর থেকে লোকালয়ের অবস্থান কমপক্ষে 25 থেকে 15 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। কারণ এই পুরো দেখার হাওরে জুড়ে প্রায় 15,000 কৃষি জমি রয়েছে এবং এই পুরো কৃষি জমির আশপাশে কোথাও কোনো লোকালয় নেই। এবং এই এপ্রিলের 15 তারিখ থেকে মার্চের মেয়ের 15 বা 20 তারিখ পর্যন্ত কৃষকরা, অর্থাৎ এই জেলার প্রায় 4 লক্ষ কৃষক পরিবার এই হাওরেই দিন কাটান এবং হাওরে ধান কাটেন, ধান শুকান সহ এবং বিভিন্ন কৃষি সম্পর্কিত কাজকর্ম করে থাকেন। আপনারা এখানে কোথাও কোনো ধরনের আশ্রয় কেন্দ্র নেই, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা বজ্রপাত ঝড় বৃষ্টি হলে কোথাও বাড়ি ঘর বা লোকালয়ে যে মানুষের জীবন রক্ষা করবে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। আসলে বছরের পর বছর বজ্রপাতে এখানে মানুষ মারা গেলেও সরকারের এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। কারণ এখানে কোনো ধরনের আশ্রয় কেন্দ্র বা বজ্র নিরোধের যে ব্যবস্থা, অর্থাৎ মানুষের জানমাল ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য যে ব্যবস্থা, সেটা কখনো গ্রহণ করা হয়নি। ফলেই বজ্রপাতে সুনামগঞ্জে ক্রমশ মৃত্যুর হার বাড়ছে। এবং আপনারা জানেন যে এই মৌসুমে কৃষকরা মারা যাচ্ছে এবং বর্ষাকালে মারা যাবে জেলেরা, কারণ জেলেরা উন্মুক্ত হাওরে মাছ ধরবে, মাছ ধরার সময় বজ্রপাত হবে এবং বজ্রপাতে জেলেরা নৌকাতেই পড়ে মারা যায়, অনেক সময় নৌকা থেকে পানিতে পড়ে মারা যায়। আসলে বজ্রপাতে সুনামগঞ্জের মৃত্যু মানুষের একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বজ্রপাতে কিছু লোক দেখানো প্রকল্প ছাড়া আর কোনো কিছু গ্রহণ করা হয়নি। এখানে কিছু তাল গাছের চারা এবং কয়েকটি শেল্টার আশ্রয় কেন্দ্র নির্মাণ করে এই বিশাল 3,500 বর্গ কিলোমিটারের আয়তনের সুনামগঞ্জের যে হাওর এলাকা, সেই হাওর এলাকার প্রায় 23,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয় এবং এখানে প্রায় 15 লাখ মেট্রিক টন ধান এবং 4.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে কৃষকরা বাড়ি ফিরে যাচ্ছে এবং এই যে কিশোর ছেলে বাড়ি ফিরে যাচ্ছে, সে যদি আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয় তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, অর্থাৎ সে নিরাপদ আশ্রয় পাবে না। সেই নিরাপদ আশ্রয়ের জন্য এই গেল 20 বছরে কোনো সরকারি কোনো ধরনের কৃষক এবং শ্রমিক জেলেদের রক্ষার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। তো এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেখার হাওর থেকে বজ্রপাতের সবশেষ খবর। আমরা প্রাকৃতিক দুর্যোগের এই যে একটি বজ্রপাত, এইটি জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ আকার ধারণ করেছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট আবহাওয়া অফিসে এবং আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এই আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন। জনাব সজীব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে বলবেন, এই যে বছরে 300 জন মানুষ মারা যায় জাতিসংঘের একটি হিসাবে বাংলাদেশে, বৈশ্বিক অবস্থাটা কী? ধন্যবাদ আপনাকে।
আসলে দেখেন বৈশ্বিক অবস্থা বলেন আর বাংলাদেশের অবস্থা বলেন, সব জায়গায় কিন্তু বজ্রপাত এখন আমাদের অনেক বেশি কনসার্ন আমরা এটা নিয়ে। এবং আমি মনে করি আগের তুলনায় হয়তোবা আগেও হয়তো, কিন্তু এতটা প্রচারণা ছিল না। কিন্তু এখন কিন্তু সবাই বজ্রপাতের প্রচারণার কারণে প্রায় সবাই আমরা কনসার্ন। আমি মনে করি বৈশ্বিক অবস্থা প্রায় একই রকম, সবাই এটা নিয়ে অনেক বেশি সচেতন এবং উদ্বিগ্ন। সেক্ষেত্রে এই যে মাঠ পর্যায়ে আমাদের বিশেষ করে বোরো ধানের সময় তো এই বর্ষা মৌসুম বা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই সময়টিতে বেশি বজ্রপাত হয়ে থাকে, সেখানে মাঠের শ্রমিক থাকে বিশাল বিশাল হাওরের মধ্যেখানে ধান কাটতে থাকে, এবং তাদের সুরক্ষার ব্যাপারে কি করা উচিত বলে মনে করছেন আপনি? দেখেন, আমাদের আবহাওয়ার ভাষায় মার্চ এপ্রিল মে মাস প্রাক মৌসুম, এই সময় কিন্তু বজ্রপাতটা হচ্ছে এবং এই সময় কৃষক ধান কাটতে মাঠে থাকতেছে। তো আমার পরামর্শ হচ্ছে যে বজ্রপাত থেকে বাঁচার পৃথিবীব্যাপী স্বীকৃত একটাই উপায় হচ্ছে ছাউনির নিচে যাওয়া, মানে ঘর হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। তো আপনি হাওর অঞ্চলে হয়তো বা বিস্তীর্ণ এরিয়া, এটাকে যদি আপনি মনে করেন যে স্থায়ীভাবে নাও হয়, অস্থায়ীভাবে হলেও ছাউনিটাই সবচেয়ে বেশি নিরাপদ। আমি মনে করি কৃষক প্রতিনিধি এবং আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছে সবাই এই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার যে কৃষককে সেভ করতে গেলে ওই সময়টাতে যাতে একটা অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা যায় ওই কিছু হাওর অঞ্চল ব্যাপী আর কি। সেক্ষেত্রে শনির হাওর, দেখার হাওর কিংবা আরও যে হাকালুকি হাওর বড় বড় হাওরগুলো আছে, সেখানে এত বিস্তীর্ণ এলাকায় কয়টি ছাউনি দেওয়া উচিত এবং ছাউনিগুলো কী টাইপের হওয়া উচিত বলে মনে করছেন? দেখেন, প্রথম হচ্ছে ঘরটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ আমরা মনে করি। এখন পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই, প্রথম হচ্ছে যে প্রযুক্তি ছাড়া যদি আমি বলি, পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই ঘরে যেতে হবে। তো আপনাকে ওই হিসাব মেনটেন করেই ঘরের ব্যবস্থাটা করতে হবে যে আমি পশ্চিম আকাশে মেঘের রং দেখলাম, আমার ওয়াকিং ডিস্টেন্স অথবা ওই দূরত্বে যেন আমার একটা নিরাপদ ছাউনির নিচে আমি যেতে পারি, ওই ভিত্তিতে আসলে চিন্তা করতে হবে। এটা এখন পর্যন্ত সংখ্যাগত ভিত্তিটা আমরা পরে আসি, এটা হয়তো মাঠ পর্যায়ে যারা আছে তারা বলতে পারবে, কিন্তু আমরা বলতেছি যে আপনাকে নিরাপদ ছাউনি বা ঘরের মধ্যে যাওয়াটাই নিরাপদ এবং সেই ব্যবস্থাটাই করতে হবে। আচ্ছা, বজ্রপাতের পূর্বাভাস তো আপনারা আগে পাচ্ছেন এবং সেই পূর্বাভাসটা মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি বিভাগ সর্বোচ্চ মানে প্রচারণা চালানো উচিত, এবং কৃষকরা অভিযোগ করছে সেই প্রচারণা বা তারা সেই তথ্যটা জানছে না, এটা কি করা উচিত কৃষি বিভাগের? আসলে আমি কৃষি বিভাগকে এককভাবে এটা বলবো না, তারা যথেষ্ট চেষ্টা করতেছে তাদের লোকবল দ্বারা। এখানে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজের যারা শিক্ষিত আছে, ওই গ্রামে যারা শিক্ষিত আছে, যেহেতু এটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে বজ্রপাতের পূর্বাভাসটা, আমরা রাডার ইমেজ দেখতেছি, আমরা অঞ্চলভিত্তিক পূর্বাভাস করতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি এই অঞ্চলে কালবৈশাখী মেঘ যাচ্ছে, ওই অঞ্চলে কৃষককে কিভাবে মেসেজটা পৌঁছানো যায় যে আপনাদের এলাকায় কালবৈশাখী মেঘ ঢুকতেছে, এটা ওই অঞ্চলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু কৃষি বিভাগ না, শুধু আবহাওয়া অধিদপ্তর না, একেবারে আপামর সবাইকেই যারা এটা বুঝতে পারতেছে যে আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখীর পূর্বাভাস করছে, তাদের উচিত ওই কৃষককে এই মেসেজটা পৌঁছানো যে আপনারা এই কিছুক্ষণ সময় মাঠে থাকেন না, যাতে আপনারা নিরাপদে থাকতে পারেন আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন, এবং সব কিছু মিলে বলা যায় যে এই যে পরিস্থিতি, যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত একটি প্রকল্প বা সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। আমরা আশা করব সবাই মিলে আমরা এই দুর্যোগের হাত থেকে কৃষকদের, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে রক্ষা করায় সবাই এগিয়ে আসবো। মোটামুটি এই ছিল যে বজ্রপাত দুর্যোগের হাত থেকে কৃষকদের রক্ষা করার সর্বশেষ আলোচনা। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আবহাওয়া অফিস ও সুনামগঞ্জে। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরের গারো পাহাড়ে জলঠুপি জাতের আনারসের বাণিজ্যিক আবাদ, লাভবান হচ্ছেন কৃষক, ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। ময়মনসিংহ নগরের আকুয়া মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দোতলা ভবনের কাজ বন্ধ রয়েছে প্রায় 5 বছর ধরে। অভিযোগ উঠেছে কাজের চেয়ে অতিরিক্ত বিল তুলে নিয়ে ঠিকাদার লাপাত্তা হলেও নিশ্চুপ কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় শ্রেণীকক্ষ সংকটে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর আকুয়া মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একতলা একটি জরাজীর্ণ ভবনে চলছে ক্লাস। দেয়াল ও ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। প্রতিষ্ঠানটির একটি নতুন দোতলা ভবনের প্রায় 6 বছর আগে নির্মাণ শুরু হলেও তা স্থবির হয়ে আছে। শ্রেণীকক্ষ সংকটে বর্তমানে একটি বেঞ্চে বসতে হচ্ছে 4 থেকে 5 জন শিক্ষার্থীকে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আমাদের বেঞ্চে 4-5 জন করে বসতে হয়, আমাদের লিখতে সমস্যা হয়। বৃষ্টি পড়ে ছাদ থেকে পানি পড়ে ছাদ ভেঙে আস্তরগুলা পড়ে যায়, আমাদের অফিস নাই। প্রত্যেক বছর 2-3টা ফ্যান বৃষ্টির সময় নষ্ট হয়ে যায়।
ওই যে উপরে ছাদ থেকে পানি পড়ে। 2017-18 অর্থ বছরে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের টেন্ডার হয়। কাজ পান স্থানীয় মেসার্স অয়ন এন্টারপ্রাইজ। 2018 সালের 14 নভেম্বর দেয়া কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের 3 জুলাই। অভিযোগ উঠেছে প্রকল্পের 80% কম কাজ হলেও 90% বিল তুলে নিয়ে 2020 সালের শুরুতে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতে নির্মাণাধীন ভবনে বসে মাদকসেবীদের আড্ডা। সন্ধ্যা হলে এই ভবনটার মতলে অনেক বিভিন্ন জায়গার ফুলান টুলান আইয়া নিশা করে। ভবনটা থাকলে আমার শিশুরা সুন্দরভাবে বসতে পারতো এবং পড়াশোনার গতিটা সেই গতিটা থাকতো এবং মা বাবাও সক্রিয় হতো। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিডির সংশ্লিষ্ট কর্মকর্তা। যোগাযোগ করেও পাওয়া যায়নি ঠিকাদারকে। তবে শিগগিরই কাজ শেষ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। যেহেতু সে পলাতক রয়েছে, সরকারি বিধিবিধান অমান্য করে তারপর একটা জরিমানা আরোপ করা হয়েছে। এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে। জরিমানাটা যদি আরোপ হওয়ার পর প্রশাসনিক অনুমোদন পেলে তখন এটাকে নতুনভাবে কাজটা শুরু করা যাবে। এলজিডির তথ্য মতে আকোয়া মরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৯,১১,২৪৫ টাকা। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়া শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ ব্যাপারে যেন নজর দেয় কর্তৃপক্ষ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পোকার আক্রমণে জামালপুরে নষ্ট হচ্ছে বড় আবাদ। বারবার কীটনাশক প্রয়োগেও মিলছে না সমাধান। দিশেহারা কৃষক। পোকার আক্রমণ দমনে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হয়েছে বোরো ধান। বেশিরভাগ মাঠে শুরু হয়েছে ধান পাকা। জামালপুরে এবছর বোরো ধানের ভালো ফলন হয়েছে, তবে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সোনালী ফসল। কৃষক বলছেন, দূর থেকে দেখলে পাকা ধান মনে হলেও শীর্ষক গাছ সম্পূর্ণ সোনালী বর্ণ ধারণ করেছে। এমনকি আক্রান্ত গাছে ধানের চিটা তৈরি হয়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও মেলেনি কোনো সমাধান। এত টাকা খরচ করে আমি ঋণগ্রস্ত। ঋণ দিমু কিভাবে চলাচল করবো, এখন আমার খুব সমস্যা। কুড়ি কুড়ি পোয়া এটা পাতায় বয়ে আছে, এটা একবারে নাড়াড়ারে আপনারা কই সুইছে অস্কর খায় ফেলাই দেয়। এই মৌসুমে কোনো ধান উঠবো না, আমরা খামুখি আঙ্গুরে খুব ক্ষতিগ্রস্ত। আঙ্গুরের দিন পাট খুব কষ্ট যাবো এবছর। কৃষি বিভাগ বলছে পোকার আক্রমণ দমনে কাজ করছেন তারা। স্থানীয়ভাবে অনেকে কারেন্ট পোকার কথা বলেছেন। আসলে এটা বিপিএইচ উপজেলা আমাদেরকে ইনফর্ম করেছে যে তারা ওই সব জায়গায় নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো সেই বিষয়ে তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে 1,27,560 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, জামালপুর। বিভাগীয় সময় আরও থাকছে। অব্যবস্থাপনায় ধুকছে হবিগঞ্জ পৌর পাঠাগার। ঠিকমতো পরিচালনা না করায় কমেছে পাঠক। দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। সুনামগঞ্জে চোরাই পথে আনা ভারতীয় কমলা ও প্রসাধনী আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সদর উপজেলার নারায়ণতলা এলাকায় 10 লাখ টাকা মূল্যের প্রসাধনী আটক করা হয়। একই সময় বিশম্ভরপুর উপজেলা থেকে আটক করা হয় 22 মেট্রিক টন কয়লা। রোববার সকালে 28 বিজিবির পক্ষ থেকে জানানো হয় এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। সীমান্তে চোরাচালান ঠেকাতে আরও নজরদারি বাড়ানো হয়েছে। অব্যবস্থাপনা ও আধুনিকায়নের অভাবে হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারে পাঠক কমেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ঠিকমতো পরিচালনা করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। পাঠক ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 1954 সালে হবিগঞ্জ শহরে জনসাধারণের জন্য নির্মাণ করা হয় পৌর সাধারণ পাঠাগার। বইয়ের সংগ্রহ ছিল 1 লাখের বেশি। শহরের অনেক মানুষ এখানে এসে সময় নিয়ে বিভিন্ন বই পড়তেন। নানা অব্যবস্থাপনার পাশাপাশি করা হয়নি আধুনিকায়ন। এ কারণে পাঠকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। পাঠক নাই বলতে চলে। আসলে এটার
অবস্থাপনা এবং যারা দায়িত্বে আছেন তাদের অবহেলা। পরিবেশটা খুবই স্বাভাবিক নয়, নোংরা থাকার কারণে অনেকটাই পড়তে আসে না। প্রতিষ্ঠানটির লাইব্রেরিয়ান বলছেন মোবাইলের প্রতি আসক্তির কারণেই মানুষ কম আসছেন, আর পাঠক ফেরাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মানুষের মোবাইল ফোনের প্রতি আকর্ষণ বাড়াতে পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। পৌরসভার পক্ষ থেকে আমাদের যতটুকু করণীয় সহযোগিতা করার সেটা করা হবে। হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগারে বর্তমানে জরাজীর্ণ 32টি চেয়ার, 4টি টেবিল এবং 32টি আলমিরা রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। শেরপুরের গারো পাহাড়ে জলছপি জাতের আনারসের বাণিজ্যিক আবাদ বাড়ছে, লাভবান হচ্ছেন কৃষকরা। ফলন বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। যেদিকেই চোখ যায় শুধু আনারস আর আনারস। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে মিষ্টি ও সুস্বাদু জলঢুপি জাতের আনারস। এই অঞ্চলের মাটি ফলটি চাষের উপযোগী, ফলনও হয়েছে বাম্পার। আনারসের স্বাদ ও গন্ধ অতুলনীয় হওয়ায় চাহিদাও বেশি। ক্ষেত থেকে প্রতিটি আনারস পাইকারি বিক্রি হয় 6 থেকে 8 টাকায়। 1.5 লাখ টাকা খরচ করছি, করার পরে আমার 1.5 লাখ টাকা লাভ থাকবে। আমিও চেষ্টা করবো আগামীতে এরকম সুন্দর বাগান দেওয়ার জন্য। এটা আমাদের কাছে অবিশ্বাস্য যে শেরপুরে এত মিষ্টি আনারস হয়। ফলটি চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা। যদি কোনো কৃষি উদ্যোক্তা আনারস চাষে আগ্রহী হয়, তারা আমরা কৃষি বিভাগের ভিতরে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করব। কৃষি বিভাগের তথ্য মতে প্রতি একর জমিতে রোপণ করা যায় 18,000 জলঢুপি আনারসের চারা, আর ফল কাটার উপযোগী হয় চারা রোপণের 1 বছর পর। প্রতি শতাংশে ফলন হয় প্রায় 125 থেকে 180 কেজি পর্যন্ত। সময় সংবাদ, শেরপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রেড অ্যালার্টের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। টহলের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি। এবং ভবন নির্মাণ বন্ধ রেখে অতিরিক্ত বিল তুলে লাপাত্তা ঠিকাদার। ময়মনসিংহে মোড়লপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়ের।